হ্যালো, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমাদের ক্লাসে। দেখতে দেখতে আজকে আমাদের 10 নম্বর ক্লাস। কেমন? 10 নম্বর ক্লাস বলতে 10 নম্বর লেকচার শিট। আজকে এই ক্লাসের মাধ্যমে আমাদের কি বলে পার্টস অফ স্পিচ এই টপিকটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের এতদিন যেই টপিকগুলো পড়েছি, নাউন পড়েছি পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত, প্রোনাউন পড়েছি পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত, পজিশন অফ পার্টস অফ স্পিচ পড়েছি, এরপর হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ পড়েছি, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ সম্পর্কে কথা বলেছি। সর্বশেষ হচ্ছে এই লেকচার শিটটা হচ্ছে পার্টস অফ স্পিচের চূড়ান্ত পর্যায়ে। এখানকার বেশিরভাগ জিনিস আপনি পারবেন, কিন্তু আমরা তারপরেও একদম প্রত্যেকটা কোয়েশ্চেন ওয়াইজ ব্যাখ্যা করার চেষ্টা করা হবে ইনশাল্লাহ। ঠিক আছে? এবং যে কোনো পরীক্ষায় আমাদের এই জায়গাটা থেকে প্রশ্ন হয়েই থাকে, যেহেতু এটা পার্টস অফ স্পিচ রিলেটেড একটা অধ্যায়। আমি আশা করি ঠিকঠাক শুনতে পাওয়া যাচ্ছে। ক্লিয়ার কিনা? সবকিছু ঠিকঠাক আছে? সবকিছু ঠিকঠাক আছে কি? দ্রুত জয়েন হয়ে যায়। হ্যাঁ, ক্লাস শুরু করে দিই। সেম ওয়ার্ড এজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। এই যে এখন কথা বলা শুরু করে দিই, তাহলে আপনি দেখবেন আবার 10 মিনিট পরে যখন বলবো যে এটা, তখন বলবো যে ভাই বুঝিনি স্যার, আবার বলেন। অন টাইমে ক্লাসে থাকতে হবে। অন টাইমে থাকতে হবে। অন টাইমে 9টা মানে ঠিক এক্স্যাক্টলি 9টাই মানে ঠিক এক্স্যাক্টলি 9টাই। সব ঠিক আছে? ওকে। মামুনকে অনেকদিন পরে দেখলাম ক্লাসে। জাহিদ, রাজিফা মনে হয়। ওয়ালাইকুম আসসালাম। কালকে পরীক্ষা দিছেন কারা বলেন তো? সবাই পরীক্ষা দিছিলেন? আপনাদের আগ্রহ খুব কমে যায়। আমি এটা নিয়ে খুব হতাশ। আমি খুবই হতাশ। হ্যাঁ, ছেলে মেয়েদের প্রথম দিকে কত আগ্রহ থাকে আপনি নিজে একটু দেখেন যে কত আগ্রহ থাকে। এই আফসানা মিমি, তারপরে আরিফা, শারমিন আক্তারা, আপনাদের শীট হচ্ছে আজকে পাঠানো হয়েছে। তিনজন একটা মিসিং ছিল, আরো যাদের মিসিং ছিল তাদেরটাও পাঠানো হয়ে যাবে স্টেপ বাই স্টেপ। আপনাদের কত আগ্রহ থাকে প্রথম দিক থেকে। মানে আমাদের যে কোনো কাজের জন্যই কিন্তু আপনার আগ্রহটা দূরে রাখাটা ইম্পর্টেন্ট। আপনি যতটা আগ্রহ নিয়ে প্রেম করা শুরু করেন, ততটা আগ্রহ প্রেমের মাঝখানে থাকে না বলেই আপনার প্রেমের ব্রেকআপটা হয়ে যায়। আপনি যতটা আগ্রহ নিয়ে বিয়েটা করেন, ঠিক ততটা আগ্রহ থাকে না বলেই হাজার হাজার ঘর সংসার থাকে না। এবং এই আমাদের সমস্যাটা আলটিমেটলি আমাদের পড়াশোনাতেও আছে। আমাদের প্রাথমিক পর্যায়ে এমন আগ্রহ দেখায়, এমন শো অফ করি আমরা, মনে হচ্ছে যে না এইবার চাকরি না পাইলে মনে হয় আমার জীবন, পৃথিবী একদিকে আমার চাকরি একদিকে। কিন্তু যখনই এটা কন্টিনিউ করতে হয়, তখনই আমাদের আর মানে ছেলে মেয়েদেরকে আর ওইভাবে আগ্রহী পাওয়া যায় না, যেটা আমাকে খুব পেইন দেয়। আপনাকে কিছু বলতেও পারি না, দূরের মানুষ, দূর থেকে আছেন। যেমন একটা যদি এক্সাম্পল বলি, যেমন গতকাল এক্সাম ছিল। গতকাল এক্সামে আমাদের আপনারা জানেন হয়তো বা যে আমরা অলরেডি ব্যাচে ভর্তি বন্ধ করে দিয়েছি। ব্যাচে ভর্তি বন্ধ করে দেওয়ার পরেও আমাদের এখানে প্রায় 2450-এর মতো মনে হয় স্টুডেন্ট আছে। তো গতকাল পরীক্ষা কতজন দিচ্ছেন দেখেন। আপনি ভাবছেন কি এই ক্লাসগুলো পরে করে ফেলবেন অথবা পরীক্ষাগুলো পরে দিয়ে ফেলবেন? পৃথিবীটা এত সহজ না। আমাদের অধিকাংশই ঘা ভাসায় বেড়াচ্ছে। মানে বাস্তবা রিয়েলিটিটা ফিল করতে পারছি না এখন। স্টিল নাও উই আর মানে মেনি অফ আস, কি বলা যায়, স্টিল নাও আর নট এবল টু ফিল দ্য অ্যাকচুয়াল রিয়েলিটি। আপনি ঠিক বুঝে যাবেন। আপনি কখন সিরিয়াস হবেন জানেন? ঠিক 29 বছর সামথিং যখন হয়ে যাবে আপনার লাইফে। আর যারা বুঝবেন না তাদের 30 বছর চলে গেলে বুঝবেন, এটা শিওর থাকেন। যাদের ফিলিংস আসবে না, যাদের রিয়েলিটি বুঝবেন না, তাদের মানে 30 বছরকে তাদের যদি 33 বছর দেওয়া হয়,
এরপরও তাদের ফিলিংস আসবে না, সেটা ভিন্ন কথা। কিছু জন্মগত ভাবে এরকম থাকবে, সেটা ভিন্ন কথা। আমি ওদের ওদের বাদ দিয়ে বলছি। কিন্তু আমরা যাদের আমাদের চাকরির দরকার, তাদের বললাম যে আমাদের প্রচুর ফিলিংস আসে, হিউজ পরিশ্রমের মন মানসিকতা হয়। কখন জানেন? যখন বয়স 29 বছর শেষ হয়, 30 বছর শেষ হয়, তখন শুধু আফসোসই করতে হয়। আমি চাই না যে যারা অ্যাটলিস্ট আমার সান্নিধ্যে আসছেন, আমি চাই না যে তাদের এই আফসোসটুকু করতে হোক। এই কারণে আপনাদের এই ক্লাসের শুরুতেই সেম এই কথাগুলো বলা। সমস্যা থাকবেই, সমস্যা থাকবে। আপনার এক্সকিউজ দিলে তো কত কিছুই সমস্যা থাকবে। সমস্যা ফেস করে সামনে যাওয়াটাই হচ্ছে আমাদের আসল কথা। ঠিক আছে, আজকের লেকচারে আমরা চলে যাই। কথা হচ্ছে সেম ওয়ার্ড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। এই কথার বাংলাটা কি হচ্ছে? আমাদের আজকের লেকচার শিটের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সেম ওয়ার্ড, মানে একই ওয়ার্ড বা একই শব্দ ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, মানে একটা শব্দ বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসাবে ব্যবহৃত হবে। একই শব্দ বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসাবে ব্যবহৃত হবে। এই অধ্যায়ের মূল বক্তব্যটা হচ্ছে একটা শব্দকে একাধিক পার্টস অফ স্পিচ হিসাবে ব্যবহার করার রীতিটাকেই সেম ওয়ার্ড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ বলা হয়। একই শব্দ একাধিক পার্টস অফ স্পিচ হতে পারে, একই শব্দ একাধিক পার্টস অফ স্পিচ হতে পারে। একটা শব্দ এই যে একাধিক পার্টস অফ স্পিচ হয়ে যায়, এই প্রক্রিয়াটাকেই বলা হয় কি বলেন তো আমাদের? এই প্রক্রিয়াটাই বলা হয় সেম ওয়ার্ড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। যেমন যদি আমরা একটা এক্সাম্পল বলি এরকম ভাবে, খুব মনোযোগ দিয়ে দেখেন, চ্যাপ্টারের কনসেপ্টটাকে বোঝেন। যেমন একটা এক্সাম্পল, যেমন আমি বললাম যে বাংলাদেশ, 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 বাংলাদেশ আনডাউটলি হচ্ছে আমাদের কি বলেন তো প্রপার নাউন। পৃথিবীতে এই নামে দেশ কয়টা আছে বলতে? একটাই। নির্দিষ্ট ব্যক্তি বস্তু স্থানকে বোঝালে সেটা কি হয়? প্রপার নাউন হয়। তার মানে বাংলাদেশ শব্দটা হচ্ছে কি বলেন তো আমাদের নাউন, এবং ডেফিনেটলি সেটা প্রপার নাউন। এইবার যদি আমরা বলি যেমন বাংলাদেশ টিম, যেমন বাংলাদেশ টিম, বাংলাদেশ দল, বাংলাদেশ টিম, বাংলাদেশ দল। খুব মনোযোগ দিয়ে দেখেন, এখানে টিম শব্দটা নাউন, নাউনের পূর্বে বাংলাদেশ থাকার কারণে বাংলাদেশটা অ্যাজেটিভ হয়ে গেছে। বাংলাদেশটা কি হয়ে গেছে বলেন তো? অ্যাজেটিভ হয়ে গেছে। এই যে সেন্টেন্সে ব্যবহার করলে নাউন অ্যাজেটিভ হয়ে যায়, অ্যাজেটিভ নাউন হয়ে যায়, কনজাংশন প্রেপোজিশন হয়ে যায়, প্রেপোজিশন কনজাংশন হয়ে যায়, এই যে পরিবর্তনটা, এই সামগ্রিক পরিবর্তনটাকে সেম ওয়ার্ড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ বলা হয়। আমরা আরেকটা এক্সাম্পল দেব, যদি আপনাকে আমি বলি, যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন বিফোর। বিফোর শব্দটাকে আপনি কি হিসাবে জানেন? বিফোর শব্দটাকে আমরা প্রেপোজিশন হিসাবে জানি। বিফোর শব্দটা কি হিসাবে জানি বলেন তো? প্রেপোজিশন হিসাবে জানি। বিফোর শব্দটা প্রেপোজিশন হতে পারে, কি হতে পারে বলেন তো? প্রেপোজিশন। আবার বিফোর শব্দটা কি হয়ে যেতে পারে বলেন তো? কনজাংশন। বিফোর শব্দটা কি হতে পারে বলেন তো? কনজাংশন। বিফোর শব্দটা কি হতে পারে? কনজাংশন। যেমন আমি যদি বলি, যেমন উই হ্যাড ফিনিশড, we had finished my homework before he came. দেখেন, সাবজেক্ট ভার্ব দুইটা ক্লজকে যুক্ত করার কারণে বিফোরটা আমাদের এখানে কনজাংশন হয়ে গেল। সাবজেক্ট ভার্ব এবং একটা ক্লজ, আবার এই পাশে আরেকটা ক্লজ, দুইটা ক্লজকে যুক্ত করার কারণে কনজাংশন, বিফোরটা কি হয়ে গেল? কনজাংশন হয়ে গেল। চলেন দেখি আরেকটা এক্সাম্পল দিই, যেমন I saw him before। খুব মনোযোগ দিয়ে দেখেন, একটু আগে যেই বিফোরটাকে আপনি প্রেপোজিশন হিসেবে জানতেন, এরপরে যেই বিফোরটাকে আপনি কনজাংশন হিসেবে দেখাইলাম, এইখানে এই বিফোর শব্দটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। এইখানে এই শব্দটা কি বলেন তো? অ্যাডভার্ব। এই যে কয়টা এক্সাম্পল যেইভাবে লিখছি, যেই কথাগুলো বলছি, এই কথাগুলো আপনার খাতায় থাকতে হবে। এরপরে প্রথম স্টার চিহ্ন দিতে হবে, প্রথম একটা স্টার চিহ্ন দিতে হবে। স্টার চিহ্ন দিয়ে লিখতে হবে কোনো ওয়ার্ড নির্দিষ্ট কোনো পার্টস অফ স্পিচ নয়, কোনো ওয়ার্ড নির্দিষ্ট কোনো পার্টস অফ স্পিচ নয়, কোনো ওয়ার্ড
কোনো ওয়ার্ড নির্দিষ্ট কোনো পার্টস অফ স্পিচ নয়, বাক্যে ব্যবহারের মাধ্যমে, বাক্যে ব্যবহারের মাধ্যমে একই ওয়ার্ড বিভিন্ন পার্টস অফ স্পিচ হতে পারে, বিভিন্ন পার্টস অফ স্পিচ হতে পারে। পার্টস অফ স্পিচ হতে পারে একই সেম ওয়ার্ড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ বলা হয়, সেম ওয়ার্ড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ বলা হয়। এই আলোচনাটুকু লিখলাম, আমার যে কথাগুলো বলছি এইগুলা নোট করবেন, যেই এক্সাম্পলগুলো দিছি এই এক্সাম্পলগুলো নোট করবেন, এরপরে স্টার চিহ্ন দিয়ে এই দুইটা কথা লিখবেন। কোনো ওয়ার্ড নির্দিষ্ট কোনো পার্টস অফ স্পিচ নয়, বাক্যে ব্যবহারের মাধ্যমে একই ওয়ার্ড বিভিন্ন পার্টস অফ স্পিচ হতে পারে। এই যে অবস্থাটা, এই সামগ্রিক অবস্থাটাকে সেম ওয়ার্ড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ বলা হয়। এবার আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড এখন পর্যন্ত যতগুলা পরীক্ষায় বিগত বছরের প্রশ্ন আসছে, যেই টপিক থেকে আসছে ওই টপিকগুলো সম্পূর্ণ ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। লেখা হয়েছে, লেখা হলে দু একজন ডান লিখে দিই, আমরা লেখা হলে ডান লিখে দিই। লেখা শেষ, বেসিক আলোচনাটুকু লেখা শেষ, বেসিক আলোচনাটুকু লেখা শেষ, ইয়েস অর নট? বেসিক আলোচনাটুকু লেখা শেষ? ওকে ওকে, ডান। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমরা এখানটা কি পড়বো কিভাবে? দেখেন, আপনি এইখানকার অনেক কিছু আছে যেটা আমরা ইতিমধ্যে আগে পড়ে আসছি, আমরা অনেক কিছু আছে যেটা ইতিমধ্যে আমরা পড়ে আসছি। খুব মনোযোগ দিয়ে দেখেন। প্রথমে খাতায় লিখবেন বাট লিখে, শুনেন, বাট লিখে এই যে আমি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 3টা প্রশ্নের প্রত্যেকটা অপশন ব্যাখ্যা করব না, এই অপশনের ব্যাখ্যাটা আপনার খাতায় লিখে রাখবেন, যাদের অ্যাক্টিভ আছেন আর কি। আর যারা অ্যাক্টিভ না তাদের তো কোনো দরকারই নেই। প্রথমে শিরোনাম লিখবেন বাট লিখার পরে আমি আমি চাইলে এখানে নিয়মগুলো লিখে দিতে পারতাম, কিন্তু আপনি আলটিমেটলি কোনো কিছু লাভ নেই। এই নিয়মগুলো না লিখে আমরা এই জায়গা থেকে আলোচনা করার চেষ্টা করবো এবং আপনাদের কাছ থেকে বের করে আনার চেষ্টা করব। প্রথমে আমরা একটা জিনিস শিখি, বাটটাকে আমরা কি হিসাবে জানি? বলেন তো, বাটটাকে আমরা কনজাংশন হিসাবে জানি। বাটটাকে কি হিসাবে জানি? বাটকে কনজাংশন হিসাবে জানি। আপনারা মনে রাখতে হবে যে আমাদের টোটাল পার্টস অফ স্পিচ হচ্ছে 8টা। টোটাল পার্টস অফ স্পিচ কয়টা বলেন তো? 8টা। বাট একাই 6টা পার্টস অফ স্পিচ হতে পারে। বাট একাই কয়টা পার্টস অফ স্পিচ হতে পারে? 6টা পার্টস অফ স্পিচ হতে পারে। তাহলে আমরা দেখবো যে 6টা যদি পাই তাহলে তো আলহামদুলিল্লাহ, না পাইলে আমরা ওটা লিখে দিব। 1 নাম্বার ঘটনা। 2 নাম্বার কোয়েশ্চেন, 2 নাম্বার, বাট মি নো বার্ডস বলছে, বাট মি নো বার্ডস। এই জায়গাটায় বার্ডসটা কি? দেখেন, এটা নতুন কিছু না, কিন্তু এটা কিন্তু নতুন কিছু না। আপনারা খুব ভালো করে জানেন এই যে নো শব্দটা কি বলেন তো? নো শব্দটা হচ্ছে ডিটারমিনার। নো শব্দটা কি বলেন তো? ডিটারমিনার। মনে আছে পেট পড়াইছিলাম, পেটের ভিতরে ডিটারমিনার ছিল। তো ডিটারমিনারের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা কি হয়? ডিটারমিনার। ডিটারমিনার সম্পর্কে কি কি বলছিলাম মনে আছে? ডিটারমিনার গুলো নাউনের পূর্বে বসবে, ডিটারমিনার গুলো নাউনের পূর্বে বসবে, ডিটারমিনার গুলো নাউনের পূর্বে বসবে, এবং ডিটারমিনার যখন সেন্টেন্সে বসবে তখন সেটা অ্যাজেটিভের কাজ করবে। এবং এই উদাহরণটাও বলেছিলাম যে আর্টিকেল হচ্ছে আমাদের একটা ডিটারমিনার, কিন্তু সেন্টেন্সে যখন আর্টিকেল বসে তখন সেটা অ্যাজেটিভের কাজ হয়ে যায়। ট্রেডিশনাল গ্রামার অনুসারে, মডার্ন গ্রামার অনুসারে এদেরকে ডিটারমিনারই বলা হয়। তাহলে ডিটারমিনারের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে যদি নাউন হয়, তাহলে এখানে বার্ডস, বাট মি নো বার্ডস, এই যে নো হচ্ছে ডিটারমিনার, ডিটারমিনারের পরে একটা মাত্র ওয়ার্ড আছে, তাহলে বার্ডসটা এখানে কি বলেন তো? উত্তর করেন সবাই।
উত্তর কেন সবাই? ওকে, আচ্ছা, তার মানে আমরা বাটের একটা ব্যবহার পেয়ে গেলাম। তাহলে আপনার এক নাম্বার কি, বাট নাউনের কাজ করে, বাট পার্টস অফ স্পিচ হিসাবে নাউন হিসাবে বসতে পারে, বাট পার্টস অফ স্পিচ হিসাবে নাউন হিসাবে বসতে পারে। আমরা একটা এক্সাম্পল পেয়ে গেলাম, তার মানে নাউন হিসাবে বসতে পারে। এটা লিখে আপনি এই এক্সাম্পলটা লিখবেন এবং ঠিক এইভাবে আন্ডারলাইন করে লিখবেন। যারা নোট করবেন তারা খুব সতর্ক থাকবেন। 2 নাম্বার সেন্টেন্সটা আমি আবার 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 টাকা দেব। বাট মি নো বার্ডস, খুব ভালো করে লক্ষ্য করেন। বাট মি নো বার্ডস, এই সেন্টেন্সটার বাংলা অর্থ হচ্ছে কিন্তু কিন্তু করো না বা আপত্তি করো না। বাট মি নো বার্ডস মানে হচ্ছে আপত্তি করো না বা কিন্তু কিন্তু করো না। তার মানে বাট ভার্ব হিসাবে বসতে পারে। বাট যখন ভার্ব হিসাবে বসে তখন এর অর্থ দ্বারা আপত্তি করা বা কিন্তু কিন্তু করা। আমরা জানি ইম্পারেটিভ, আজকে থেকে আমরা জানবো যে সেন্টেন্সের শুরুতে যদি বাট বসে তখন সেটা সাধারণত সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট আকারে, সেন্টেন্সের শুরুতে যদি বাট বসে তখন সেটা সাধারণত আমাদের ভার্ব হিসাবে বসবে। কেন? ইম্পারেটিভ সেন্টেন্স কি দিয়ে শুরু হয়? ভার্ব দিয়ে শুরু হয়। তা নতুন কনসেপ্ট পাইলাম, বাট ভার্ব হতে পারে, যার